রাসেল, আমি এখন অবস্থান করছি সমবায় ইনস্টিটিউট নওগাঁতে। অনেকেই হয়তো জানেন, যারা আমার ফেসবুকে আছেন তারা জানেন, আমার পেজে আছেন তারা জানেন যে আমি গতকাল এসেছি নওগাঁ সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত কান্নুপা পুরস্কারে। এইখানে আমার সাথে দেখা হয়েছে বিখ্যাত কবি কামরুদ্দিন আহমেদ এবং সমালোচক। স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি সমালোচক নাকি কবি, কোনটা পরিচয় দিতে বেশি ভালো লাগে? আমি মূলত কবি এবং প্রাবন্ধিক, প্রাবন্ধিক। ওই দুই জায়গাতেই আমি কাজ করি এবং একটা দৈনিক পত্রিকা, দৈনিক পূর্বদেশ পত্রিকার সাহিত্য সম্পাদনা করি আজকে প্রায় 14 বছর। তাহলে তো আপনি সাহিত্য ঋদ্ধ মানুষ। আপনার প্রথম কাব্যগ্রন্থ কত সালে প্রকাশ হয়েছে? আমার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হলো 2006 সালে এবং এই কাব্যগ্রন্থের শিরোনাম হচ্ছে যে শহর ছেড়েই যাব। শহর ছেড়েই যাব, কারণ এই শহরের ঈদ সুরকি এর মধ্যে যে মানুষের প্রকৃত জীবন নেই। গ্রামে এই যে একটা গ্লোবাল ভিলেজের মধ্যে বসবাস করা এবং শহরে বসবাস করার মধ্যে যে পার্থক্য আছে, প্রকৃতির কাছে যাওয়ার বাসনা পোষণ করেছি আমি। আপনার বেড়ে ওঠা কোথায়? আমার বেড়ে ওঠা মূলত চট্টগ্রামের বাঁশখালীতে, বাঁশখালী উপজেলা, বাঁশখালী উপজেলার চাঁদপুর গ্রামেই আমার বাড়ি এবং আমার গ্রামকে ধারণ করেও আমি কবিতায় আমার গ্রামকেও ধারণ করেছি। বলেছি যে শহর থেকে খানিক দূর রূপের রানী চাঁদপুর, মুখ দেখে তার লাগবে ঘোর, মনোবিনায় জাগবে সুর, নদীর পাশে বনের দ্বারে এই তো আমার গ্রাম, গ্রামই আমার অষ্টপ্রহর ভালোবাসার ধাম। চিরাঙের বাঁশখালী মনে হয় খুব বিখ্যাত। হ্যাঁ, একটা পর্যটন উপজেলা বলা যায়। এখানে সমুদ্র সৈকত আছে 33 কিলোমিটার, এখানে একটা বিশাল ইকো পার্ক আছে এবং এখানে শঙ্খ নদী, এবং বাংলাদেশে উৎপন্ন সবচেয়ে বড় নদী এই শঙ্খ নদী। বাংলাদেশে উৎপন্ন নদীগুলোর মধ্যে সবচেয়ে বড় নদী হচ্ছে শঙ্খ নদী। 177 কিলোমিটার তার দৈর্ঘ্য, বান্দরবন থেকে উৎপন্ন হয়ে এই বাঁশখালী ঘেঁষেই, বাঁশখালীর 3 নম্বর ইউনিয়ন ঘেঁষে সে বঙ্গোপসাগরে পড়েছে এবং এই নদীতে আমার বেড়ে ওঠা, নদীর পাড়েই আমার বেড়ে ওঠা। বাঁশখালীতে আমি মনে হয় পড়েছিলাম কোনো একজন বিখ্যাত সাহিত্যিক ওখানে অবস্থান করছিলেন। বাঁশখালীতে বিখ্যাত সাহিত্যিকদের মধ্যে অধ্যাপক আসহাবউদ্দিন আহমদ, তিনি 54 সালের পার্লামেন্ট মেম্বার। উনি বিখ্যাত রম্য সাহিত্যিক ছিলেন এবং খুব ভালো মানুষ ছিলেন, মানুষের চিন্তা করেই সারা জীবন ইয়ে করেছে। উনি চাইলে জিয়াউর রহমান সাহেব ওনাকে তো যে মন্ত্রী করার কথাও বলেছিলেন, উনি করেছেন। অসাধারণ এই প্রফেসর আসহাবউদ্দিন আহমদ, তিনি আমরা তাকে ধারণ করি, তাকে নিয়েও আমার লেখা আছে। চট্টগ্রামের কবি সাহিত্যিক আমার একটা প্রবন্ধের বই আছে, সেখানে আমাদের 3 বিখ্যাত সাহিত্যিকের, বাঁশখালীর বিখ্যাত সাহিত্যিককে আমি ধারণ করেছি। এক নম্বর হচ্ছে অধ্যক্ষ যোগেশচন্দ্র সিং, যিনি যোগেশচন্দ্র সিং এই যে চট্টগ্রাম শহরের শিক্ষা বিস্তারে তার অবদান অসাধারণ। এই যে সিটি কলেজ প্রতিষ্ঠা, চট্টগ্রাম এই যে মহিলা কলেজ, সরকারি মহিলা কলেজ এবং চট্টগ্রামের যে সরকারি কমার্স কলেজ, এগুলোর প্রতিষ্ঠাতা উনি ব্যক্তিগতভাবে প্রথম শুরু করেছিলেন কলিকাতা থেকে এসে চট্টগ্রাম কলেজে ইংরেজি বিভাগে শিক্ষকতায় শুরু করেছিলেন জীবন। এই বিখ্যাত লোক আমাদের বাঁশখালীতে জন্ম। তারপরে সেখানে আমার বইতে স্থান পেয়েছেন আন্তর্জাতিক ঐতিহাসিক বিশিষ্ট ইতিহাসবিদ ডক্টর আব্দুল করিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছিলেন। হ্যাঁ, এবং আব্দুল করিমের, ডক্টর আব্দুল করিমের শিক্ষক হচ্ছে অধ্যাপক আসহাবউদ্দিন আহমদ। এই 3 জনকে নিয়ে আমার প্রবন্ধ আছে এই ইয়ের মধ্যে, এই যে চট্টগ্রামের কবি সাহিত্যিক প্রবন্ধ গ্রন্থ। সেখানে আমার প্রিয় শিক্ষক ডক্টর আলাউদ্দিন আল আজাদকেও আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষক ছিলেন। তারপরে কর্ণফুলী নামে তার একটা বই, কর্ণফুলী, এবং চট্টগ্রামের আঞ্চলিক ভাষার প্রথম উপন্যাস সেটা, কর্ণফুলী, অসাধারণ। এই কর্ণফুলী উপন্যাসকে নিয়েই তার মানে আলোচনা করেছি আমি এই গ্রন্থটি। স্যার, আপনি কবিতাতে কি বিষয়টা মেসেজটা দিতে চান আমাদের? আমার মৌলিক বিষয় হচ্ছে যে আসলে তো কবিতা শুরু করেছিলাম এই প্রকৃতিকে ভালোবেসে। প্রকৃতিই হচ্ছে আমার ভাব প্রকাশের মাধ্যম।
প্রকৃতির কথা আছে, প্রেম আছে, যাপন আছে। এইটা ছাড়াও আমার বর্তমান কবিতার লক্ষ্য হচ্ছে যে আমি মনে করি আমাদের স্রষ্টা আল্লাহই হচ্ছেন পৃথিবীর সবচেয়ে বড় কবি, এবং সেই কবির সবচেয়ে বড় বিখ্যাত সৃষ্টি হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমাদের যে যুগ যন্ত্রণা, আমাদের যে জানুছেড়া সময়, যে বিগত 17 বছর একটা স্বৈরাচারের কবলেই আমরা ছিলাম, সেই স্বৈরাচারের কবলে যেটার কারণে একটা বিপ্লব ঘটে গেল বাংলাদেশে। সেই বিপ্লবের 10 বছর আগে থেকেই আমি এই সময়ের কথাগুলো আমি একটা গ্রন্থে লিপিবদ্ধ করেছি, একটা কাব্যগ্রন্থ। সেটার নাম দিয়েছি আনত সুন্দরের কাছে। দারুণ নাম, এই আনত সুন্দরের কাছে। এটাতে আমাদের এই যে জুলাই বিপ্লবের সব বিষয় কিন্তু সেখানে আছে। আমি বইটা নিয়ে এসেছি। আপনাদের চট্টগ্রামই তো এখন বাংলাদেশ শাসন করতেছে। সেটাও ঠিক। ডক্টর ইউনূস আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি চট্টগ্রামেই তার জন্য, এবং তিনি চট্টগ্রামের প্রতি কিন্তু চট্টগ্রামকে খুব বেশি হাইলাইট করার জন্য, চট্টগ্রামের উপকার করার সেই কাজ তিনি করেন না। তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশকে অনন্য একটা উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সমগ্র বিশ্বে তার প্রতিভার বিকাশ ঘটাতে যাচ্ছেন এবং এই দেশকে একটা সুন্দর দেশে পরিণত করার চেষ্টা করছেন। এটা আমাদের বিশ্লেষণ। চট্টগ্রামে মানুষ কেন যাবে? চট্টগ্রামে এই জন্যই যাবে, চট্টগ্রাম হচ্ছে প্রাকৃতিকভাবে এই সৌন্দর্যের নন্দনকানন। এখানে সমুদ্র আছে, এখানে পাহাড় আছে, এখানের প্রকৃতি সুন্দর, এবং ভৌগোলিক অবস্থানটা হচ্ছে যে পাহাড়, সমুদ্র, লেক, আপনার ওই যে সমতল। তারপরে বাংলাদেশের সবচেয়ে বেশি রাজস্ব আসে এই চট্টগ্রাম থেকে, এবং চট্টগ্রামে আন্তর্জাতিক সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর আছে। এবং এখানে শিল্প, সংস্কৃতি, আপনার এই যে বাণিজ্য, সব কিছুর মধ্যে এই যে বাংলাদেশে এটা একটা অনন্য জায়গায় আছে। যদিও রাজধানী নয়, তারপরেও চট্টগ্রামের পরিবেশ, চট্টগ্রামের মানুষের আতিথেয়তা, চট্টগ্রামের যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, এটা বারবার পর্যটকদেরকে, সমগ্র বিশ্বের মানুষকে, এবং এই চট্টগ্রামেই মূলত এই বিশ্ববিখ্যাত কক্সবাজার সমুদ্র। এই কারণে সমগ্র দেশের মানুষ, বাইরের মানুষ চট্টগ্রামে যায়, চট্টগ্রামের সৌন্দর্যের মধ্যে হয়। এবং চট্টগ্রামের মানুষ যারা লেখাপড়া করে, এরা দুই একটা কবিতা লিখেই, তার মানে এরা আবেগপ্রবণ মানুষ, এবং তাদের একটা ঐতিহ্যবাহী বিখ্যাত মেজবানের সংস্কৃতি আছে। গরু জবে করি সবাইকে খাওয়ানো, এইটার চট্টগ্রামের একটা। এই জন্য মানুষ চট্টগ্রামের প্রতি আকর্ষণ অনুভব করে। চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের প্রবেশদ্বার বলে, বাংলাদেশকে আমরা বলি চট্টগ্রামের প্রবেশদ্বার। এই চট্টগ্রামে বেড়ে উঠেছেন আমাদের স্যার, এবং স্যারের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে তার কাব্য কানন আছে, কাব্য উদ্যান। কাব্য উদ্যান আছে। আমার একটা এইটার একটু চিন্তা হচ্ছে যে ছোটোবেলা থেকেই গাছের প্রতি, গাছ রোপণ এবং ফুলের প্রতি আমার একটা আলাদা টান ছিল। আমার বাড়ির চারপাশে, আমার বাড়ির নামটা হচ্ছে কাব্য নিলয়। বাড়ির নাম কাব্য নিলয়। কাব্য নিলয়ের চারিপাশে ফুলের গাছ লাগিয়ে আমি সন্তুষ্ট হতে পারিনি। আরও বৃহত্তর পরিসরে একটা ফুলের বাগান করব, এই চিন্তা থেকেই কাব্য উদ্যান প্রতিষ্ঠা। এটা 2 একর জায়গা, মাঝখানে। তো এইখানে আমি ফুলজ, ফলজ, ঔষধি, বনজ, বিভিন্ন জাতের বিভিন্ন এই যে ফলজ গাছ রোপণ করেছি, এবং এটাতে এত সুন্দর করে আমি ফুলগুলোকে সাজিয়েছি, বিভিন্ন প্রজাতির ফুল। মানুষ যেন এটা দেখার জন্য যায়। হ্যাঁ, এটা একটা ইকো ট্যুরিজমের মতো যায়। আমি সামান্য প্রবেশ কিনি, প্রতিদিন মানুষ প্রকৃতির কাছে একটু বিশুদ্ধ আবহাওয়ার মধ্যে নিঃশ্বাস ফেলার জন্য আসলে আমাদের চিটাগাংকে বলা হচ্ছে আধ্যাত্মিক। এটাকে আপনি কি আধ্যাত্মিক, এটাকে আমি অন্যভাবে দেখেছি। হ্যাঁ, এটার এত গুরুত্ব আছে যে বিভিন্ন পীর, মুর্শিদরা, মনীষীরা, ইসলামী ব্যক্তিত্বরা
চট্টগ্রাম বন্দর হয়ে সেখানে ঢুকেছে, চট্টগ্রামকে বারোলিয়া দেশ বলা হয়। 12 জন অলিয়া, এই বিষয়ে আমার একটা প্রবন্ধ আছে। 12 জন ধর্ম যাজক, যে ইসলাম ধর্ম প্রচারক চট্টগ্রামে এসেছিল। তন্মধ্যে এই শাহজালাল রহমতুল্লাহ আলাই থেকে, সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাই থেকে অনেকের নাম আছে। তো এই 12 জনের মধ্যে একজন দুইজন বাংলাদেশে রয়ে গেছেন, অন্যেরা তাদের নিজের দেশ থেকে ওই যে ইরান, ইরাক, এই যে আফগানিস্তান থেকে এসেছিলেন সেখানে চলে গেছেন, সেখানে তাদের আচ্ছা, বায়েজিদ বোস্তামি মাজার কি আসলে ছিলেন? আছে। চিটাঙে বায়েজিদ বোস্তামি নাই, আমার গবেষণায়, ইতিহাস গবেষণায় এটা বেরিয়ে এসেছিল। তিনি এখানে এসেছিলেন, হয়তো বসেছিলেন, এখানে ইসলাম প্রচার করেছেন, কিন্তু এই ইরানের বুস্তাম শহরে তার কবর, বুঝছেন? তিনি এখানে সমাহিত নন, ওনারা এসেছিলেন, এই কথা সত্য। এই যে 12 জন অলিয়ার কথা, যে 12 অলিয়ার দেশ বলা হয় চট্টগ্রামকে, 12 জন অলিয়া এসেছিলেন দেশে। এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ চট্টগ্রাম দিয়েই ঢুকেছিলেন, কিন্তু তিনি সিলেটে গিয়ে ইসলাম প্রচার করেছেন, সেখানেই আস্তানা গেড়েছেন। রাজা ওই গৌরগোবিন্দকে মনে হয় বিতাড়িত করে সেখানে মুসলমানদের একটা অবস্থান তিনি তৈরি করেছেন। এই দিক থেকে লেখালেখির পাশে আর কোনো পেশা আছে? লেখালেখির পাশাপাশি আসলে আমার এই জীবনটাই সাহিত্য কেন্দ্রিক। আমার স্ত্রীও একজন কবি, তার 3টা কাব্যগ্রন্থ আছে। তাহলে তো কবি family। এবং কবি পরিবার। আমার চুলুতেও, উনুনের মধ্যেও কবিতা ফুটে, কি করবো, এইটা হয়ে গেছে। মানে ওরা ভাত ফোটে না, কবিতা ফোটে। কবিতা ফুটে। ও আমার কবিতা, আমার ওয়াইফের কবিতার একটা লাইন আমার খুব কিন্তু, আমাকে খুব কিন্তু টানে। বলছি যে ভোর কবিতাই তোমাকে জাগিয়ে, চমৎকার। ওইটা হচ্ছে যে মৌনতার নীল পাঠ, তার কাব্যগ্রন্থ ওইটার নাম। ওইটার একটা, এই যে মৌনতার নীল পাঠ কবিতাটার মধ্যে একটা এমন কথা আছে যে এই যে ইয়ে নয়, কবিতাই মানে কবিকে জাগিয়ে দেবে ঘুম থেকে, এইরকম একটা সেন্স, অসাধারণ একটা সেন্স আছে। কবিতা আমার আসতেছে না। তো আরেকটা কাব্যগ্রন্থ হচ্ছে যে আমার বাড়ির নামে একটা কাব্যগ্রন্থ, যৌথ কাব্যগ্রন্থ, যেটা আমার অর্ধেক, তার অর্ধেক কবিতা দিয়েই মানে এক ওর প্রকাশন পারিবারিক কাব্য। করেছে, পারিবারিক কাব্য। এটার নাম দেওয়া হয়েছে কাব্য নিলয়। যাক, মানে জ্যোৎস্না ছুঁয়েছি হৃদয়, আরেকটা কাব্যগ্রন্থ আছে তার, ওর 3টা কাব্যগ্রন্থ। ভালো লাগলো স্যারকে। আবার পেশা কবিতাগুলো হিসাবে, আপনি পেশার কথা বলছিলেন যে বর্তমানে তো আমি বাঁশখালী ডিগ্রি কলেজ থেকে অবসরে গেছি, বাংলা বিভাগ মানে থেকে। শিক্ষক ছিলেন। হ্যাঁ, শিক্ষক ছিলেন, বাংলা বিভাগ থেকে অবসরে গেছি। এখন পেশা হিসেবে সাংবাদিকতা, ওই 14 বছর আগে আমি শুরু করেছিলাম দৈনিক পূর্বদেশে সাহিত্য সম্পাদক। পূর্বদেশে খুব বিখ্যাত পত্রিকা। এটাও বাংলাদেশ হওয়ার আগের পত্রিকা, মাঝখানে বন্ধ হয়ে গেল কি কারণ, এটাতে যে কী নাম জানি, বড় বড় বিখ্যাত এই যে স্বাধীনতার গান লিখেছে যে না না, পূর্বদেশ খুবই বিখ্যাত। অনেক অনেক বড় বড় বুদ্ধিজীবীরা এই পূর্বদেশে। এবং কথা আছে যে ওই লোহানি, কামাল লোহানী। কামাল লোহানির ইয়ের মধ্যে, না, ফতেহ লেখার মধ্যে, ফতেহ লোহানি, কামাল লোহানির লেখার মধ্যে পূর্বদেশেই নাকি বাংলাদেশ নামটা পূর্বদেশের বুদ্ধিজীবীরা ঠিক করেছিল। মানে পূর্বদেশের, মানে বাংলাদেশের তৈরির পিছনে ওই পূর্বদের গোষ্ঠীর একটা ভালো অবদান আছে, সেটা আমরা যারা এই পত্রিকায় কাজ সাহিত্য করি। তারা জানি। তাহলে তার ভালো থাকবেন। তার কবিতা, আপনার কবিতা দুর্বার যুগদের ছোট, আবার দেখা হবে। দুই লাইন কবিতা আমি শুনিয়ে দিই। যেটা হচ্ছে যে আমার কবিতার মূল কথা, শুধু নীতি নৈতিকতার কথা বলি আমি কবিতার মধ্যে। প্রেম, প্রীতি, ভালোবাসা, যৌনতা, যেগুলো মানুষের সহজাত প্রবৃত্তি, সেগুলো তো আসেই, থাকবে। কিন্তু তারপরেও আমার একটা চ্যালেঞ্জ আছে। আমি লিখেছি শব্দকলায় লুকিয়ে রাখি গোখর সাপের বিষ, ভণ্ড লোকের সঙ্গে আমার দ্বন্দ্ব হরনি। দারুণ। শব্দকলায় লুকিয়ে রাখি গোখর সাপের বিষ, ভণ্ড লোকের সঙ্গে আমার দ্বন্দ্ব। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। আমি দুর্নীতিবিরোধী মানুষ, বৈধ টাকা